আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রকিবুর রহমান। আজকে আমরা বাজার, আপনারা জানেন যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছে এবং পুঁজিবাজারের ইন্ডেক্স বলেন আর টার্নওভার বলেন দুটিই বেশ একটু প্রাণবন্ত বোঝা যাচ্ছে আর কি। তো এইসব বিষয়ে আমরা আজকে আলোচনা করব যে এখানে আমাদের কি কাজটুকু করতে হবে, কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে বা এটাকে ভালো করার জন্য আর কি করতে হবে সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আরও তুলে ধরবো। আজকে দুজন বিশিষ্ট অতিথি যে দুজন আছেন তারা অত্যন্ত অভিজ্ঞতার সম্পর্ক। আপনারা জানেন যে আমার বাম পাশে আছে ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম, তিনি অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উনি চেয়ারম্যান ছিলেন। আমার ডান পাশে আছেন অত্যন্ত সাবেক সচিব এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একজন সার্থক একজন ছিলেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। ওনারা দুজনে আজকে আমাদের সাথে আছেন এবং প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করতে চান আপনারা নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করবেন, আমরা চেষ্টা করব, আমাদের অতিথিরা চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। স্যার, আপনাদের কাছে ফিরে আসছে যে ডক্টর মির্জা, আপনি বাজারকে কীভাবে দেখছেন? আজকে বাজার সম্পর্কে আপনি শুনেছেন, বাজারটাকে আজকে কীভাবে দেখছেন আপনি? না, আমি মোটামুটিভাবে খুশি এই কারণে যে বাজারে একটা গতির সঞ্চার হয়েছে, যেটা আপনি উল্লেখ করেছেন। এখন বাজারটা অনেকটা প্রাণবন্ত মনে হচ্ছে এবং একদিকে যেমন সূচক বাড়ছে, অন্যদিকে ওভারও বাড়ছে। তার মানে হচ্ছে যে বাজারে এখন বেশ একটা লিকুইডিটি বা লিকুইড মার্কেট এটা বলা যায় আর কি, লিকুইডিটিটা বেড়েছে আর কি। এবং এই গত এক সপ্তাহের আগ পর্যন্ত আমি আর একটা বিষয়ে সন্তোষ প্রকাশ করতাম, সেটা হচ্ছে যে বাজার একটা মোটামুটি স্থিতিশীলতার মধ্য দিয়ে ঊর্ধ্বগতিতে যাচ্ছে। অর্থাৎ যে ডে টু ডে ভেরিয়েশন যেটা, সেটা সাধারণত 1% নিচে ছিল আর কি ইন্ডেক্সে, কিন্তু গত সপ্তাহখানেক ধরে এই মাত্রাটা একটু বেড়ে গেছে আর কি। যেমন গতকালকে বোধহয় প্রায় 1.5% বেশি ইন্ডেক্স। এটা কি ব্যাংকের শেয়ার বাড়ার কারণে স্যার? আমি কী কারণে সেটা আমি ঠিক বিশ্লেষণ করি নাই আর কি। তবে এখানে আমার যেটা হচ্ছে সেটা হলো যে হঠাৎ করে যাতে উল্লম্ফন না হয়, এখন যে কারণেই হোক না কেন, তবে হঠাৎ করে উল্লম্ফন হলে তখন আবার এটার পতনের সম্ভাবনাটা বেশি থাকে আর কি। তো সেই জন্যে আমি বলবো, তবে এখনও বাজার যে পর্যায়ে আছে এটার সূচক আরও বাড়ার সুযোগ আছে। এবং আমি সবসময় যদি প্রাইস আর্নিং রেশিও বা নেট অ্যাসেট ভ্যালু পার রেশিও বিভিন্ন সেক্টরের মোটামুটিভাবে একটা বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে যে এখনও ব্যাংকিং সেক্টর তো আছে, এছাড়াও অন্য বেশ কিছু ভালো শেয়ার আছে যেগুলো বিনিয়োগযোগ্য। কাজেই বিনিয়োগকারীরা যদি সেখানে বিনিয়োগ করে স্বভাবতই সূচকও বাড়বে এবং তারল্য হয়তো আশা করা বাড়বে আর কি। তো কাজেই তবে ওই যেটা বলছিলাম যে এই যে গত এক সপ্তাহ ধরে আবার একটু গতির মানে ঊর্ধ্বগতির মাত্রাটা একটু বেড়ে গেছে, সেই সম্পর্কে বিনিয়োগকারীদের একটু সতর্ক হওয়া উচিত। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বেশ কিছু জেট ক্যাটাগরি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, যে সকল কোম্পানি কোনো মৌলিক ভিত্তি নেই, যেগুলোর কোনো মৌলিক ভিত্তি নাই। এবং আমার জানা মতে, ফারুক সিদ্দিকী সাহেব আমাকে কারেকশন করবেন, যে সাধারণত কোনো স্টক মার্কেটে এই ধরনের ক্লাসিফিকেশন করা হয় না, যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি। কেন আমাদের দেশে এই যে জেড ক্যাটাগরিটা করা হয়েছে, যেহেতু আমাদের দেশে সার্বিকভাবে বিনিয়োগকারীদের মানে বিনিয়োগ সংক্রান্ত শিক্ষার কিছুটা অভাব হওয়ার কারণে, সুতরাং তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে জেড ক্যাটাগরি মানে হচ্ছে যে এই কোম্পানির মৌলভিত্তি দুর্বল, হয় তারা এজিএম করে না, নইলে তারা ডিভিডেন্ড 10%-এর নিচে দেয় ইত্যাদি, বা নানা রকমের দুর্বলতা আছে। সেই সত্ত্বেও যদি জেড ক্যাটাগরি কোম্পানির শেয়ার দাম বাড়ে, তো সেটার দায়িত্ব তো বিনিয়োগকারীকে নিতে লাগবে আর কি। তো কাজেই আমি বলবো যে বিনিয়োগকারীদের এই পর্যায়ে তারা যেন এই শেয়ারগুলোর প্রতি বেশি না ঝুঁকেন এবং সতর্কতার সাথে বিনিয়োগ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব ফারুক আহমদ সিদ্দিকী, আপনার কাছে আমি আসবো, তার আগে একজন দর্শক প্রশ্ন করতে চাচ্ছে। প্রিয় দর্শক, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। আসসালাম স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার, জাস্ট আপনাকে ধন্যবাদ দিচ্ছি। জি। এই
এই মার্কেটটা এত সুন্দর করেছেন। জি জি বলুন। এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ দিই। ভাই আপনাদের আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন বা আমাদের স্যারদেরকে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু একটি কথা মির্জা আজিজ স্যারকে ধন্যবাদ জানাই এবং এনটিভি মহোদয় যারা এই আয়োজন করেছে এনাদের ধন্যবাদ জানাই। না, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, কিন্তু ওনারা যে কথাটা বলছেন সবচেয়ে বড় কথা হলো যে আপনি বুঝে এবং দেখে আপনি বিশ্লেষণ করে তারপর আপনি বিনিয়োগ করবেন, এবং বিনিয়োগটা করবেন আপনার যদি উদ্বৃত্ত হ্যাঁ, টাকা থাকে না, সে টাকার একটি অংশ। কথা, প্লিজ, আপনাদের অনেক প্রচেষ্টার কারণে আজ এই মার্কেটটা ভালো হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কারণেও হয়েছে। না আমরা আমরা আপনার সাথে একমত, কিন্তু আপনি যদি ভালো বিহেভ করেন মার্কেটে, সুশিক্ষিত যদি বিহেভ করেন, জেনে ভালো যে করে যদি বিহেভ করেন, তাহলে এটা ভালো থাকবে আর কি। আমার মনে হয় যে স্যার আরেকটি প্রশ্ন আছে ফারুক ভাই, আমি আচ্ছা ওই প্রশ্ন জনাব ফারুক আহমদ সিদ্দিকী স্যার যে কথাটা বলতেছিল যে এই যে একটা ইন্ডেক্স এবং একটা টার্নওভার বাড়ছে, কিন্তু এর মধ্যে উনি খুঁজে পেয়েছেন যে অনেকগুলি শেয়ার আছে যেগুলি বাড়া যৌক্তিক না, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, ওভারঅল যেটা মার্কেটে যেটা দাম বেড়েছে এটা তো এটা প্রত্যাশিত ছিল দীর্ঘদিন ধরে, এবং আমরা সবাই খুশি যে বাংলাদেশের যে পুঁজিবাজার একটা সংকটকাল অতিক্রম করে একটা ভালোর দিকে যাচ্ছে। এবং আমার মনে হয় যারা এখানে বিনিয়োগকারী তারাও এতদিন পরে প্রায় 5 বছর ধরে ধৈর্যের পরে তারা একটা সুদিনের ভালো আশার আলো দেখতে পাচ্ছেন, দ্য এন্ড অফ দ্য টানেল। সেদিক থেকে আমরা সবাই খুশি। স্যার বলেছেন যে উনি পজিটিভলি নিচ্ছেন, আমরা সবাই এটা পজিটিভলি নিচ্ছি যে বাজার একটা জায়গায় পৌঁছেছে এবং এটা আরও ভালো জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে। ওভারঅল মার্কেট পি যেটা আপনার বোধহয় 18% অর সামথিং, এটা আমার মনে হয় 17 বা 18%, যাই হোক এটা আমার মনে হয় মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল পর্যায়ে আছে এবং আরও বৃদ্ধির সুযোগও আছে। সেদিক থেকে আমি বলবো বাজারের যে টার্নওভার, বাজারের ইন্ডেক্স সব কিছু একটা পর্যায়ে এসেছে, এটা আমাদের জন্য একটা সুখবর এবং আরও উন্নতির অবকাশ সুযোগও রয়ে গেছে। তবে এইখানে আমি একটা কথাই বলবো যেটা বিনিয়োগকারীদেরকে মনে রাখতে হবে, যে বিনিয়োগকারীরা যখন কোনো শেয়ারে বিনিয়োগ করে কেউ তাকে বলে দেয় না যে শেয়ার করতে আপনাকে বিনিয়োগ করতেই হবে, এটা তার ইচ্ছা, তার নিজস্ব ব্যাপার, তার নিজস্ব ব্যাপার। সে আদৌ বিনিয়োগ করবে কিনা, বিনিয়োগ অথবা করলে কোন কোন price-এ শেয়ারে বিক্রি করবে, কোন শেয়ার কোন কোন price-এ, দামে সে এটাকে কিনতে চায় বা বিক্রি করতে চায়। এটা সম্পূর্ণ তার দায়িত্ব। সুতরাং একটা ব্যাপার এখানে একটু সতর্ক হওয়া উচিত এই মার্কেটে, যেখানে দেখা যাচ্ছে যে ভালো শেয়ারের দাম হয়তো কিছু বাড়ছে, কিন্তু পাশাপাশি বেশ কিছু দুর্বল কোম্পানির শেয়ারের দাম কিন্তু মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে। এবং এই ব্যাপারে আমি বোধহয় গতকালই কোনো একটা সংবাদপত্র দেখলাম যে 16টি কোম্পানির দুর্বল কোম্পানির দাম বেড়েছে গত এক বছরে 100% থেকে 500% পর্যন্ত, যা হওয়ার কথা ছিল না, যেটা সম্পূর্ণ যুক্তিহীন। এবং এখানে কোন যুক্তিতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন এসব কোম্পানিকে তাদের ভেবেচিন্তে দেখা উচিত। কারণ কোনো সময় যদি এই কোম্পানিগুলোর দাম ফল করে তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে, কোনো এক সময় ফল করতে তো বাধ্য, হয়তো বা বাধ্য। জি, জি। কারণ দুর্বল কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন, এই ইনভেস্টমেন্টটা আপনার জন্য সুফল নাও বয়ে আনতে পারে এবং এটা আপনাকে লসের একটা ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করছেন, যেখানে আপনি ব্যাংকিং সহ অন্যান্য বহু ধরনের শেয়ার এখনও রয়ে গেছে, যেখানে বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ আপনার রয়ে গেছে কম ঝুঁকিতে। সেখানে বেশি ঝুঁকিতে যাওয়া উচিত না। এবং এখানে একটা দুর্বল দিকটার দিকে আমার মনে হয় এটা কেন ঘটছে, এত দুর্বল কোম্পানির দাম হঠাৎ করে এবার বাড়ছে কেন, বিশেষ করে গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে। এটা আমার মনে হয় যারা রেগুলেটর আছেন, এসিসি আছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ আছেন, চিটাগং স্টক এক্সচেঞ্জ আছেন, তারা একটু খতিয়ে দেখতে পারেন যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। বাট আলটিমেটলি যত কথাই বলি আমরা কেন, শেষ পর্যায়ে কিন্তু এসব দুর্বল কোম্পানির দাম কমে গেলে ক্ষতিগ্রস্ত হবেন যারা বিনিয়োগ করছেন এখানে। এই ক্ষতি কিন্তু সম্পূর্ণভাবে দায়িত্ব ওনাকে নিতে হবে। এখন এটা বললে চলবে না যে পুঁজিবাজার কেন আবার এই শেয়ারের দাম কেন কমলো, ওটা কেন কমলো, এইসব কথা তো কোনো যুক্তি নেই। এটা বলতে পারেন, কিন্তু এটা আলটিমেটলি আপনার জন্য কোনো সুফল বয়ে নিয়ে আসবে না। আপনি এটা মনে রাখতে হবে
যে আপনি যখন কোথাও বিনিয়োগ করেন সেটা দাম বাড়লে আপনার যে মুনাফা হবে সেটা সম্পূর্ণভাবে আপনার, এমনকি সরকারি করও দিতে হচ্ছে না, সরকার কিছুই চাচ্ছে না। কিন্তু একইভাবে লস যেটা হবে আপনার যদি লস হয় সেটাও সেই আপনার। দায়িত্ব সম্পূর্ণভাবে আপনাকে নিতে হবে। এটা বলা যাবে না যে আমি কেন এটার দাম কমলো, ওটার দাম কেন কমলো, এটা এসএসসির দোষ, এটা ঢাকা স্টক এক্সচেঞ্জের দোষ। এইসব কথা আমরা অনেক শুনেছি, আমরা কিন্তু আর শুনতে চাই না। একজন বিনিয়োগকারীকে দায়িত্ব সহকারে বিনিয়োগ করতে হবে, প্রফিট হলে তার হবে, লস হলে তার হবে। জি, আমি ফারুক ভাই, আমি আপনার কথা শেখে আমি স্যারের কাছে আবার ফিরে আসবো, তার আগে একটা প্রশ্ন প্লিজ। প্রিয় বিনিয়োগকারী, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার একটা খুব সিম্পল কোশ্চেন। আমি এই এক মাসে দেখতেছি সূচকও অনেক বেড়েছে এবং টার্নওভারও অনেক বেড়েছে। আমি একটা মেজর বিনিয়োগকারী। আশ্চর্যের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে মৌলভিত্তির শেয়ারগুলোর দাম এই এক মাসে টোটালি 10%ও বাড়ে নেই, কিন্তু দুর্বল শেয়ারগুলোর দাম 50-60% বেড়ে গেছে। আই মিন 1.5 গুণ হয়ে গেছে দুর্বল শেয়ারগুলোর দাম। আর যেটা একদম মৌলভিত্তি, আমি যে অনেকগুলো, আমি কোনোটা নাম বলতে চাচ্ছি না, প্রচুর আমার মৌলভিত্তির শেয়ার কেনা আছে। আপনারা যা বলেন যে এইটা কেনেন এটা কেনেন, সেটা যেমন আজকে 2000 কোটি টাকা টার্নওভার হবে, আমার মৌলভিত্তির একটা শেয়ারের দাম 250-60 টাকা, সেটা 10 পয়সা বাড়ছে এবং কোনোটা কমছে। কোনোটায় আজকে 2000 টাকার টার্নওভারে আমার মৌলভিত্তি শেয়ারে কোনোটায় লাল বাতি জ্বলতেছে। এটা তো সাংঘাতিক একটা অসঙ্গতি লক্ষ্য করতেছি। আচ্ছা আমি ভাইয়া, যদি ডক্টর ভাইয়া আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আরেকটি প্রশ্ন আছে, বলেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি, আমি শেয়ার বাজারে একদম নতুন বিনিয়োগ করতে যাচ্ছি। আমি একজন বিবিএ এর স্টুডেন্ট হিসেবে, বাট আমি কোন ধরনের শেয়ার বাজারে বিনিয়োগ করব সেটা যদি পরামর্শ দিন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, মির্জা স্যার, আপনি কিছু বলবেন? যে উনি আচ্ছা, উনি বলছেন যে প্রথম গত প্রশ্ন যেটা, যে মৌলভিত্তির ভালো অথচ সেই শেয়ারগুলোর দাম বেশি বাড়ছে না, যেগুলো দুর্বল মৌলভিত্তি সেগুলোর শেয়ারের দাম বেশি বাড়ছে। তো এখানে আমাদের আগে যে আলোচনা হয়েছে, না স্যার, আমি আপনাকে একটা কথা বলে দিতে চাই। বিনিয়োগকারী বলেছেন উনি 220 টাকা, একটা শেয়ারে 10 টাকার শেয়ার অলরেডি 220 টাকা আছে, উনি এটা পাচ্ছে না কিন্তু। আর নন মৌলভিত্তি যেগুলি তো আছেই। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে দামটা, যে যে দুর্বল মৌলভিত্তির যে শেয়ারগুলো, সেগুলোর দাম বেশি বাড়ছে কেন? এটা দাম কী কারণে বাড়ে? দাম বাড়ার পিছনে তো চাহিদা হচ্ছে একটা বড় চাহিদা না বাড়লে তো দাম বাড়ে না। এবং সেই চাহিদার জন্য দায়িত্বটা কার? এটা তো বিনিয়োগকারীরা, তারা তাদের চাহিদা বাড়ছে, তারা বিনিয়োগ এই শেয়ার কিনছে, সেই কারণে দাম বাড়ছে। তো এখন ওনার যে ব্যাপারটা আর কি, তো এখন উনি বলছেন যে তার যে শেয়ারগুলো আছে সেগুলো সবগুলো মৌলভিত্তি ভালো আছে। তো মৌলভিত্তি যদি ভালো থেকে থাকে, তাহলে তো শেয়ার মার্কেটের যে এর থেকে যে উপার্জন, তার তো দুটো সূত্র আছে। একটা হলো ডিভিডেন্ড আর একটা হলো ক্যাপিটাল গেইন। আচ্ছা, এখন ওই অন্যদের শেয়ার দাম বেড়েছে, সুতরাং সেটা নিয়ে তো ওনার চিন্তা করার কোনো কারণ নাই। তার কারণ যারা শেয়ার দাম বেড়েছে, ওই যে দুর্বল মৌলভিত্তির, তারা তো ডিভিডেন্ড কিছু পাবে না। তো অলমোস্ট বাই ডেফিনেশন এই যে জেড ক্যাটাগরির অনেক দুর্বল গ্রুপ, তারা হয়তো কোনো ডিভিডেন্ড দেবে না। এখন তারা মূলত হয়তো ওই ক্যাপিটাল গেইনসের আশায় যাচ্ছে। মানে এখন এইগুলো কিছুদিন পরে তো বিনিয়োগকারীরা বুঝতে পারবে যে এই শেয়ারগুলো না, ইভেন ইন দ্য মিডিয়াম টার্ম বিনিয়োগকারীরা বুঝতে পারবে যে এই শেয়ারগুলোর দাম তো হয়তো হবে না, বিক্রি করা শুরু করবে, তখন দাম পতন হবে, তখন ওনার ক্যাপিটাল লস হয়ে যাবে। আর ফান্ডামেন্টাল শেয়ার থেকেই যাবে একই জায়গায়। ফান্ডামেন্টাল শেয়ার হলো যে উনি, প্রথম কথা হচ্ছে যে 1 নম্বর হলো যে উনি যদি 220 টাকার কিনা থাকেন, সেটা তো অলরেডি কিছুটা হাই আর কি। তো এখন হচ্ছে যে ওনার জন্যে যেটা, একটা তো উনি ডিভিডেন্ড পাবেন, যেহেতু উনি বলছেন যে এটা তার যে শেয়ারগুলো আছে এগুলোর এই কোম্পানিগুলোর মৌলভিত্তি বেশ শক্ত, কাজে আশা করা যায় যে একটা ভালো ডিভিডেন্ড পাবেন। কাজেই যদি উনি কিছুদিন ধরে রাখতে পারেন, তাহলে এই শেয়ারগুলোর দাম এখন হয়তো 5%, 10% বা 20% বাড়ছে উনি যেটা বলছেন, কিন্তু এটা ভবিষ্যতে আরও বাড়বে। কাজেই যখন উনি দেখছেন যে না, উনি একটা রিজনেবল ক্যাপিটাল গেইন পাচ্ছেন, সেই সময় উনি প্রয়োজন মনে করলে তারা বিক্রি করতে পারেন। কিন্তু ইন দ্য মিন টাইম তো উনি ডিভিডেন্ড পাবেন। কাজেই এই বিনিয়োগ নিয়ে তো ওনার চিন্তা। জনাব ফারুক আহমদ সিদ্দিকী একজন পড়ালেখা শেষ করেছে, উনি বলেছেন উনি কোথায় বিনিয়োগ করবেন, কিসে বিনিয়োগ করবেন? কোথায় বিনিয়োগ করবেন এটা তো একটা জেনারেল প্রশ্ন।
ভালো শেয়ারে বিনিয়োগ করার উপদেশ আমি সবসময় না দিই। তার চেয়ে বড় কথা কি আপনি ওনাকে বলবেন যে উনি মানে ওনার আর্থিক অবস্থাটা সাপোর্টটা কোথায়? না উনি ওনার যে আর্থিক যেটা অর্থাৎ ওনার যে অর্থ, ওনার যদি নিজস্ব অর্থ হয়, উনি তার কিছুটা একটা অংশ একটা অংশ, আমরা বরাবর বিনিয়োগ বলে করতে থাকি যে পারেন, একটা অংশ। শুধু ধার করে অন্যের কাছে থেকে নিয়ে কোনো ক্রমে যেন এই ঝুঁকিপূর্ণ বাজারে উনি না আসেন, এটা প্রথম কথা। দ্বিতীয়ত, যদি ওনার কাছে নিজস্ব টাকা থাকে, আর স্যার এটা কি একটা সেটাও- প্রফেশন হইতে পারে স্যার? No, এটা it কি is একটা not- it is প্রফেশন not- হইতে পারে যে আমি it is 5 not লাখ a টাকা নিয়ে profession. এখানে ব্যবসাটা করব? It is not a profession. এটা বলতে It হবে। is not a It is profession. important, এটা It is বলতে not a হবে। profession. আর আমি একটু ওই প্রশ্ন যেতে চাই যে প্রথম প্রশ্ন জি, যেটা please, ছিল, জি, please। সেটা হচ্ছে যেটা মৌলভিত্তির যে শেয়ারগুলো ছিল, সেগুলো কিন্তু এই খারাপ বাজারেও অনেক দাম বেড়েছে। মোটামুটি ভালো একটা দামে ছিল। অর্থাৎ যে বিনিয়োগকারীরা কিন্তু দেখে শুনে বিনিয়োগ করেছিলেন এসব জায়গাগুলোতে। যেমন যে 10 টাকা শেয়ার 250 টাকা বা 300 টাকা, এমনকি 1000 টাকা 1500 টাকাও আছে। তো সেখানে আরও বৃদ্ধির সুযোগ হয়তো বা কম, কিন্তু সেটা কোনো আমার জন্য কোনো চিন্তার ব্যাপার না। কিন্তু পরবর্তীকালে যে কথাটা উনি বললেন যে সাধারণ দুর্বল কোম্পানির দামগুলো অনেক বেড়ে যাচ্ছে, এটা কিন্তু কনসার্ন হওয়ার কারণ যে এটা কেন বাড়ছে, এবং তাদেরকে আমি সাবধান বাবা সতর্ক করতে চাই যে একটু দেখে শুনে এটা বাবা এটা কেনার যোগ্য কিনা, এই দামে কেনার যোগ্য কিনা, হুজুগে যেন আবার নামাতেন। 2 নম্বর, বাজারে সব কিছুই ভালো, কিন্তু গত 2 সপ্তাহ আমি একটা জিনিস লক্ষ্য করছি যে বাজারে মার্কেট কারেকশন ঠিকমতো হচ্ছে না, দাম বেড়ে যাচ্ছে। আমি একটা ভালো বাজারে আশা করব যে 2 দিন 3 দিন দাম বাড়বে, 4 দিন দাম বাড়বে, পরের সপ্তাহে 2 দিন 3 দিন আবার মার্কেট কারেকশন হবে, আবার দাম বাড়বে। এভাবে একটা স্থিতিশীল পরিস্থিতিতে দাম বাড়া কমার মধ্যে দিয়ে দামটা বাড়বে। কিন্তু যদি যেভাবে গত 2 সপ্তাহ ধরে দাম বাড়ছে ভার্চুয়ালি উইদাউট এনি কারেকশন, সেটাতে একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। জি, আমি 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 আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমি দুজনের কাছে করব। প্রথমে আমি স্যারের কাছে আসছি। স্যার আমরা দুর্বল কোম্পানি বলি স্যার, আমরা জেড গ্রুপ, যেহেতু জেড গ্রুপ আমাদের বিনিয়োগকারীরা বুঝে না, বি জেড করা হয়েছে, এই কারণে এ গ্রুপ মানে একটু ভালো, বি গ্রুপ একটু হয়তো দুর্বল, আর জেড গ্রুপ তো খারাপ। তো এখানে দেখা যাচ্ছে স্যার যে জেড গ্রুপ কোনটা, জেড গ্রুপ দেখা যাচ্ছে দুর্বল কোম্পানি কোনগুলি, এদের শেয়ার কম, একটু নাড়াচাড়া করলে টান মারলে শেয়ারের দাম বেড়ে যায়, তো এগুলি খেলাধুলো করতে সুবিধা। তারপর দেখা যাচ্ছে যে এদের কোনো ইপিএস গত 5 বছরে তাদের কোনো আর্নিং পার শেয়ার কোনো আর্নিং নেই, কোনো কিছু নেই। তাহলে এগুলিকে এখন সতর্ক করতে পারে, সতর্কটা কিভাবে করা যায়? আমরা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমার অভিজ্ঞতা, আমি বোর্ডের এখন ডাইরেক্টর, আমি দুজন থেকে জানতে চাইবো যে আমরা কি করতে পারি। আমরা এটা স্যার দুইটা আছে, একটা হলো স্যার ইনসাইডার ট্রেডিং হয় কিনা, অথবা সার্কুলার ট্রেডিং হচ্ছে কিনা স্যার। এই ইনসাইডার ট্রেডিং হলো কোম্পানির মালিকেরা, তার পরিবার অথবা ম্যানেজমেন্টে যারা আছে তারা জড়িত হলে ইনসাইডার ট্রেডিং, আর কয়েকজন মিলে সার্কুলার ট্রেডিং করে বাড়ালে এটা হলো সার্কুলার ট্রেডিং। এই দুইটার বাইরে স্যার কি সতর্কতা করার আছে? আমরা আপনার কাছে এই প্রশ্ন আমি দুজনের কাছে আসবো, তার আগে একটি প্রশ্ন নিয়ে নিই প্লিজ। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারেক, আমি জি, সাদেক ভাই বলেন। বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ডাইরেক্টরদের 2% শেয়ার এবং সম্মিলিত ডাইরেক্টরদের 30% শেয়ার হোল্ড করতে হবে। জি। তো এই ক্ষেত্রে একটা ওষুধ খাতের কোম্পানির ইপিএস ফার্স্ট কোয়ার্টার ইপিএস 1 টাকা 33 পয়সা এবং তার ইপিএস গ্রোথ সবই ভালো, বাজারে মার্কেটও আছে, কিন্তু সে এখানে 15% মাত্র স্পন্সর ডাইরেক্টররা হোল্ড করছে। তো এই ক্ষেত্রে নিয়মটা যদি থাকে তাহলে তারা কেন 30% কিনছেন, আর যদি 30% নাই কেনে তাহলে নিয়মটা রেখে লাভ কি? হ্যাঁ, এটা আপনি অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন স্যার। আমি আপনার কাছে আসছি, এটা খুবই ইম্পর্টেন্ট স্যার। 2012-তে যখন দেখা গেছে শেয়ারের দাম বাড়লে 96-এ যা হয়েছে 9-10-ও তা হয়েছে, স্পন্সররা সব শেয়ার বিক্রি করে দেয়। তো এটাকে কন্ট্রোল করার জন্য বলা হচ্ছে আপনার পরিচালক থাকতে হলে 2% অফ দ্য শেয়ার থাকতে হবে, আর সম্মিলিতভাবে 30% শেয়ার থাকতে হবে। আমি 46 কোম্পানির নাম আপনাকে দিতে পারি যারা স্যার অনলি 3%, অনেকে স্যার 3% শেয়ার হোল্ড করে সম্মিলিতভাবে অনলি। তো এটা কি বলবেন? তো আইনের বদলা হলে কীভাবে হবে? এই বিষয়ে মানে স্পষ্ট জবাব দেওয়াটা মুশকিল। প্রথম কথা হচ্ছে আইন তো করা হয়েছে, তবে আইনের প্রয়োগ আমি বলছি এটা যে আইন যখন করা হয়েছে তখন সেটা প্রয়োগ করা উচিত। জি, তবে এই আইনটা করাটা কতটুকু প্রয়োজনীয় সেটা একটা অন্য ব্যাপার। কেননা আমি একটা দৃষ্টান্ত প্রায় দিই। 1996-এ আপনার AT&T, এটা ওয়ার্ল্ডস লার্জেস্ট আপনার টেলিকমিউনিকেশনস কোম্পানি,
there was not one person who held even 1% of the share. কিন্তু সে সত্ত্বেও এই কোম্পানির শেয়ার বাজারের দাম ভালো ছিল, ভালো প্রফিট করেছে, ভালো ডিভিডেন্ড দিয়েছে। এর কারণ হচ্ছে যে কোম্পানির যে গভর্নেন্স, গুড গভর্নেন্স এবং প্রফেশনালি ম্যানেজড। না, সেটা স্যার ভারতও আছে স্যার, টাটা বিড়লা 6% শেয়ার হোল্ড করে। there is some sort of a separation between ownership and management. জি। তো কাজেই এখন এই যে 2% বা 30% যে নিয়মটা করা হয়েছে, এটা তো ওই যে এটা তো বাধ্য হয়েছে করার জন্য। না, এটা বাধ্য হয়েছে যে করার জন্য যে এটা তারা নিজেরাই যোগসাজশ করে কিনে দাম বাড়িয়ে দিল, পরে জি বিক্রি করে দিল। কিন্তু তখন সেই যোগসাজশের ব্যাপারে তো সিকিউরিটির আইন নিশ্চয়ই আছে, যে এখানে কোনো কী বলে আপনার কোনো কনস্পিরেসি হচ্ছে কিনা ইত্যাদি। তো যাই হোক, এটা আইন যখন করা হয়েছে, এটা সিকিউরিটিজ ল তো মানতেই হবে, যে সুতরাং এটা মানা উচিত, এটা ইনশিওর করা দরকার। এখন এটা না করলে তার জন্য পানিশমেন্টটা কী হবে সেটা আমি জানি না আইনে কী বলা আছে, বাট এটা তো মানা উচিত, ইমপ্লিমেন্ট তো করতে হবে। যেহেতু আইন করা হয়েছে, এটা যৌক্তিক মানে এটার যৌক্তিকতা নিয়ে আমার মনে কিছুটা হয়তো প্রশ্ন আছে, কিন্তু আমাদের যে পারিপার্শ্বিকতা সেখানে যেহেতু এখনও বেশিরভাগ কোম্পানি এরা মোটামুটি ফ্যামিলি ম্যানেজড, স্পন্সর ম্যানেজড, ওই যে সেপারেশন বিটুইন ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট সেটা খুব বেশি নাই, সেই কারণে এটার একটা যৌক্তিকতা আছে। কিন্তু আইন যখন করা হয়েছে, এটা নিঃসন্দেহে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এটা ফলো আপ করা উচিত, এবং যারা মানছে না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, আইনে কি প্রভিশন আছে সেটা দেখে তাদের বিরুদ্ধে। যারা ফারুক আহমদ সিদ্দিকী, আমি আমার পূর্বের প্রশ্নে ফিরে আসতে চাই, যেটা আমি বলেছিলাম যে সার্কুলার ট্রেডিং অথবা ইনসাইডার ট্রেডিংয়ের বাইরে আপনি কীভাবে এই যে শেয়ারগুলি যে দাম বাড়ছে, এই যে শেয়ারগুলি যে সবাই কিনে বাড়িয়ে দিচ্ছে, যেগুলি জেড গ্রুপের শেয়ার, নন মনোভিত্তিক শেয়ার, যে শেয়ারে কোনো ফান্ডামেন্টাল নাই, কিছু নেই, তো এগুলি কী করা যায়? রেগুলেটরের দায়িত্ব হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যবসা হচ্ছে কিনা এটা দেখা, যে ট্রানজ্যাকশনগুলো ট্রান্সপারেন্ট হচ্ছে কিনা। এখন এখানে যদি কোনো সার্কুলার ট্রেডিং থাকে, বা এখানে যদি ইনসাইডার ট্রেডিং থাকে, বা এখানে যদি পাম্প অ্যান্ড ডাম্প প্রসিডিওরে মার্কেট ফেলে দেওয়ার একটা মানে প্রফিট করার মোটিভ থাকে, এই ধরনের যে টেকনিকগুলো আছে ব্যবহার করা হয়। এবং মনে রাখতে হবে যে আমাদের এখানে অনেকে 100-200 বিও অ্যাকাউন্ট কন্ট্রোল করে। সুতরাং এটা ধরা কিন্তু খুব মুশকিল। 10 জন মিলে হয়তো 500 অ্যাকাউন্ট আছে তাদের, ফলে 500 অ্যাকাউন্টে যখন ট্রানজ্যাকশন হয় তখন আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট এনিওয়ে, এটা যারা রেগুলেটর আছেন তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত যে এর মধ্যে কোনো ম্যানিপুলেশন আছে কি না দেখা। ম্যানিপুলেশন যদি না থাকে তাহলে তো তাদের আর কিছু করার নাই। এরপরে ফ্রি মার্কেট যেভাবে যে ট্রানজ্যাকশন করবে, সে কিন্তু এখানে হোল জিনিসটা মানে এখানে ম্যানিপুলেশন থাক বা না থাক, মূল দায়িত্ব হচ্ছে যে বিনিয়োগকারীকে যিনি বিনিয়োগ করছেন তিনি দেখবেন হঠাৎ করে যে এই কোম্পানিটার দাম যে বেড়ে যাচ্ছে, আমি এই দামে কিনবো, এই কোম্পানি কি আছে, এটা মৌলভিত্তিক কি, এটা ডিভিডেন্ড কি দিয়েছে, এটার ইপিএস কি আছে, এটা কি ধরনের একটা কোম্পানি, সুশাসন আছে কিনা, কর্পোরেট গভর্নেন্স আছে কিনা, এটা প্রিভিয়াস 5 বছর রেকর্ড কি, পাস্ট রেকর্ড কি। হ্যাঁ, এই জিনিসগুলো না দেখে দাম বেড়ে যাচ্ছে আমি এখন ঝাঁপিয়ে পড়লাম, এটা যদি হয়, তারপরে যদি তার লস হয়, সেই দায়িত্ব তো সম্পূর্ণভাবে এই বিনিয়োগকারীকেই নিতে হবে। তবে কোনো ম্যানিপুলেশন থাকলে সেখানে সেটা দেখার দায়িত্ব অবশ্যই রেগুলেটরদের। আপনি বলছেন সতর্কীকরণের কথা। এখন সতর্কীকরণের তো কি টেকনিক আছে? একটা তো হলো যে বিভিন্ন ইনভেস্টার্স এডুকেশন প্রোগ্রাম হয়, যেটা ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম যেটা শুরু হচ্ছে এখন ডিএসইও করে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ব্যাপকভাবে শুরু হচ্ছে আর কি। আচ্ছা, সেটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে যে আপনি গণমাধ্যমে কিছুটা প্রচার হয়তো করতে পারেন, এটা ডিএসইও করতে পারে, এটা শুরু হতে যাচ্ছে, এটা শুরু হতে যাচ্ছে, যে আপনি টেলিভিশনে টিভিতে দুটো অ্যাড যাচ্ছে, বা মিডিয়াতে আপনি ফার্স্ট পেজে হোক বা লাস্ট পেজে হোক একটা ছোট্ট একটা ইয়ে দিয়ে দিতে পারেন। এছাড়া তো আর তো কিছু করার নেই। আর একটা যেটা হতে পারে সেটা যে ধরেন আপনার মিউচুয়াল ফান্ড বা মার্চেন্ট ব্যাংকার্স ইত্যাদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন, যারা অন্যের অন বিহাফ অফ সামবডি এলস বিনিয়োগ করে, তাদেরকে হয়তো কিছুটা বলতে পারেন যে ভাই আপনাদের কাছে যারা বিনিয়োগ করতে আসে তাদেরকে অ্যাডভাইস দেন আর কি। তবে সেখানে আবার কিছুটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন আসতে পারে, সেটা দেখা দরকার। তো এক্ষেত্রে
আর একটা জিনিস যেটা ওই যে আপনার এই ইনসাইডার ট্রেডিং বা সার্কুলার ট্রেডিং ইত্যাদি হয় কিনা, পৃথিবীর অনেক দেশেই আমার জানা মতে আপনার হুইসল ব্লোয়ার আছে। হুইসল ব্লোয়ার মানে হচ্ছে যে যাদের নাম পরিচয় গোপন থাকবে, কিন্তু তারা কোথাও কোনো ম্যানিপুলেশনের গন্ধ পেলে সেটা তারা এসএসসি বা স্টক এক্সচেঞ্জকে জানায়। পুলিশের যেমন ইনফর্মার থাকে, যাদের পরিচয় কিন্তু সাধারণত থাকার কথা না আর কি। তো যে অনেক সিকিউরিটি এক্সচেঞ্জে কমিশনের কিন্তু হুইসল ব্লোয়ার আইন আছে, সেইটা একটা করা যায় কিনা এটা আমার মনে হয় এসএসসি একটু চিন্তা করে দেখতে পারে আর কি। ডক্টর মির্জা, আপনার কাছে আবার ফিরে আসতে চাই। আপনি শেয়ার সরবরাহ বৃদ্ধি কি এই ভোলাটিলিটিকে কি করতে পারে? এখন কি শেয়ার সরবরাহ বৃদ্ধি করা খুব প্রয়োজন? না, কি নিঃসন্দেহে ধরনের নিঃসন্দেহে, কারণ আপনি যে একটা পুকুরের পানিতে আপনি যদি ঢিল ছোড়েন জি। তাহলে তার একটা রিপল এফেক্ট হবে। জি। কিন্তু একটা সাগরের মধ্যে যদি আপনি একই ওজনের ঢিল ছোড়েন তাহলে সেই রিপল এফেক্ট আপনি কিছু বুঝতে পারবেন না। সুতরাং শেয়ারের যে বাজার, এই বাজারের পরিধি যদি বাড়ে, বিস্তৃতি যদি বাড়ে, তাহলে ভোলাটিলিটি কম হবে, এটা আশা করা যায় এবং সাধারণত সেটাই হয়ে থাকে আর কি। তো এখন এই যে ভালো শেয়ার বাড়ানোর বা সরবরাহ করার যেটা, এখানে একটা বিষয় হচ্ছে যে সরকারের লাভজনক প্রতিষ্ঠান। আপনি জি স্যার, তাহলে আপনি মনে করে দিতে চাই 2010-এ 26টি শেয়ার ছাড়ার জন্য মাননীয় অর্থমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, তা আজও পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। আজ পর্যন্ত না, আজও পর্যন্ত কোনো বাস্তবায়ন হয় নাই। না। এবং যখন এই যে অর্থমন্ত্রী যখন এটা বলেন, তার কিছুদিন পরেই ওনার সাথে আমার একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল। আমি ওনাকে বলেছিলাম যে স্যার, আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে এটাকে আপনার ব্যক্তিগতভাবে ফলো আপ করতে লাগবে, নইলে এটা হবে না। এটা করবে না কেউ। এবং এটা হচ্ছে না, মানে নানা কারণ আছে আর কি। এটা হচ্ছে একটা। এবং এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই, আমি বোধহয় 2000 বা 2001 সালের এরকম ডাটা দেখেছিলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়ার বাজার তখন বেশ ভালো ছিল, প্রায় 40% অফ মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু এই গভর্নমেন্ট জি, গভর্নমেন্ট শেয়ার ছিল। তো আমাদের দেশে এরকম সুযোগ আছে। তো এখানে এই গভর্নমেন্ট ওন কোম্পানিগুলোর গভর্নেন্স ইমপ্রুভ করার ক্ষেত্রেও কিন্তু ক্যাপিটাল মার্কেট জবাব দিতে পারে, এটা তো জবাব দিতে পারে। সুতরাং এটা একটা আছে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে দেশি এবং বিদেশি ভালো কোম্পানি, তাদের যারা এস্টাবলিশড কোম্পানি, তাদেরকে বাজারে কীভাবে আনা যায়। এক্ষেত্রে ডিএসসি এবং এসএসসি এটা উদ্যোগ নিতে পারে, তাদের সাথে ইনফর্মালি ডিসকাস করা। এখন এসএসসির পক্ষে এখানে একটা অসুবিধা আছে, সেটা হলো যে কিছুটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসে। কারণ আমি যাকে নিয়ন্ত্রণ করব তাকে যদি আমি বলি তুমি আসো, তাহলে পরবর্তীতে তাকে নিয়ন্ত্রণ করবো কেমন করে, এটা একটা প্রশ্ন আছে। কিন্তু সেই সত্ত্বেও যদি সত্যিকারভাবে ভালো কোম্পানি হয়, যাদের গভর্নেন্স ভালো, ম্যানেজমেন্ট ভালো ইত্যাদি, তাহলে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে বাজারে আনার জন্য উৎসাহিত করা যেতে পারে। যেমন বার্জার পেইন্ট আমার সময় এসেছিল। জি। তো এটা তো এমনি হঠাৎ করে তারা আসে নাই। আমার সাথে বেশ কিছু আমি নিজের উদ্যোগে কিছুটা আলোচনা করেছিলাম, উৎসাহিত করেছিলাম এবং তাদের একটা ভালো প্রিমিয়াম দিয়েছিলাম। দেখেন এই ইভেনে আপনার 2010 সালেও ওই শেয়ারের দাম কিন্তু 220 টাকার মতো ছিল, মানে পতনের পরেও আর কি। তো ইস্যু প্রাইস থেকে তাদের নিচে কোন সময় যায়নি না, যায়নি। আচ্ছা, গ্রামীণ ফোনের আলোচনাটা আমি আমার এসএসসি চেয়ারম্যান থাকতে শেষ পর্যায়ে এটা আলোচনাটা শুরু করেছিলাম। তারপরে আপনার তত্ত্বাবধায়ক সরকারে থাকার সময় এই আলোচনা কন্টিনিউ করেছি। তারপর আমাদের উনি ছিলেন আর আমি প্রেসিডেন্ট ছিলাম, আমরা যৌথভাবে চেষ্টা করে নিয়ে আসছি এবং শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন হয়েছে। এবং এটা আগেই হতো, কিন্তু ওই আমার সময় একটা সমস্যা হলো যে টেলিনর তারা চাইলো যে এটা সাইমালটেনিয়াসলি নিউ ইয়র্ক এবং ঢাকা দুই জায়গায় লিস্টিং করবে। নিউ ইয়র্কের ডিসিশনের অপেক্ষায় তারা ছিল। তো শেষ পর্যন্ত নিউ ইয়র্কের এটা হয় নাই, তো সেই কারণে তাদের এটা দেরি হয়েছে। তো যাই হোক আর কি, এটা আমি জাস্ট একটা দৃষ্টান্ত দিলাম আর কি। এক জিপি অনেক বিনিয়োগকারী নিয়ে আসছে কিন্তু। তো কাজেই আপনার যেটা করতে লাগবে যে এটা ভালো কোম্পানি যেগুলোর সাথে, যেখানে ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের এই মাত্রার সম্ভাবনাটা খুব কম, সেই সব কোম্পানি দেখে আমার মনে হয় ডিএসসি এবং এসএসসি বা সিএসসি ইত্যাদি সবাই মিলে, বা এমনকি ইভেন অর্থমন্ত্রীরও এখানে ইনভলভ করা যেতে পারে, এতে ভালো দেশি
কোম্পানিও আনা যায় এবং সাথে সাথে বিদেশি কোম্পানি। এখন কেউ কেউ বলেন যে আপনার বিদেশি ভালো কোম্পানির উপরে একটা কম্পালসারি করে দেওয়া, যে তাদের এখানে আসতে লাগবে আর কি। সেটার একটা অসুবিধা হচ্ছে যে এই আইনটা তো আপনি রিট্রোস্পেক্টিভলি অ্যাপ্লাই করাটা, ইট ইজ অলওয়েজ কনসিডার টু বি এ ব্যাড প্রিন্সিপল আইনে। কাজে যেগুলো কোম্পানি এসছে তাদের উপর তো আপনি এই মুহূর্তে আইনি বাধ্যবাধকতা দেওয়াটা, ওদেরকে এটা বুঝেই সঠিক যদি হবে। আনা যায় আর কি, তাদেরকে convince বুঝিয়ে করা আনতে যায় আর লাগবে। কি। এখন ভবিষ্যতের জন্য চিন্তা করা যেতে পারে যে একটা সার্টেন টাইমের পরে যাতে যারা আসে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। এটাও কিন্তু কিছু কিছু দেশে কিন্তু এই ধরনের প্রভিশন আমি মির্জা স্যার আপনার কাছে আমি ফিরে আসবো। জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব, একসময় একটা ভালো পুঁজিবাজার আপনি রেখে গিয়েছিলেন, আমি তখন প্রেসিডেন্ট ছিলাম। এই মুহূর্তে আপনি যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যদি আপনি চেয়ারম্যান থাকতেন, এই মুহূর্তে এই অবস্থায়, এই পতন হওয়ার পর 5-6 বছর পর আজকে এই অবস্থায় ফিরে আসছে, কি কি পদক্ষেপ নিতেন আপনি? এই যে বাজারটাকে আপনি বলে আসতেছেন প্রায় সময়, আপনি প্রত্যেকটা টক শোতে আপনি পুঁজিবাজার ভালো করার জন্য, স্বচ্ছ জবাবদিহি করার জন্য, বিনিয়োগকারীকে সতর্ক করে, এখন কি কি পদক্ষেপ আপনি নিতেন? কোথায় আপনার দুর্বলতা কোনো দুর্বলতা দেখছেন কিনা? রেগুলেটর যত বেশি কম ইন্টারভেন করে ততই ভালো। আপনি সেই সময় সেটা আমি এটা সবসময় এটা আমি পলিসি ছিল যে রেগুলেটর যখন বাধ্য তখন ইন্টারভেনশন করবে। তো এখন এমন কোনো ঘটনা ঘটে নাই যে রেগুলেটরকে ইন্টারভেন করতে হবে। আপনি দেখবেন এর আগেও রেগুলেটর যখন ইন্টারভেনশনের কথা অনেক এসেছিল, আমি সবসময় বলেছি যে ইন্টারভেনশন আপনি যা করেছেন রাইট টাইমে করেছেন। না, বা রিসেন্টলি যে কিছু কিছু যে এখানে এই ফান্ডিং দাও, ওই ফান্ডিং দাও, এগুলো আমি বলেছি না, এগুলো তো ঠিক না, বাজার নিজের গতিতে চলুক। এবং দেখেন ঠিক সময় মতো বাজার নিজের জায়গায় চলে এসেছে। সুতরাং এসএসসি যেটা মূল দায়িত্ব যে টু এনশিওর ফেয়ার ট্রেডিং, এবং ফেয়ার ট্রেডিং হলেই ইনভেস্টর যারা আছেন তাদের ইন্টারেস্টটা, তাদের স্বার্থটা রক্ষা হবে। তো ফেয়ার ট্রেডিং যদি না হয়, যদি কোথাও আনফেয়ার ট্রেডিং হয়, কোথাও ম্যানিপুলেশন হয়, কোথাও অন্য কোনো ধরনের কেউ কোনো একটা গ্রুপ ইচ্ছা করে দাম বাড়ায়, এই জিনিসগুলো এখন এসএসসির খুব ডেইলি বেসিসে, প্রাত্যহিক বেসিসে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আর এমনি আমার মনে হয় ইন্টারফেয়ার করার খুব একটা প্রয়োজন এখন আছে আমার মনে হয় না। বাজারকে মার্কেট ফোর্সের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো। এই আর কি, আর একই সাথে সাথে ঢাকা সার্কিট ব্রেকার তো একটা আছে এখন। সার্কিট ব্রেকার একটা আছে, সার্কিট ব্রেকার একটা আছে, সার্কিট ব্রেকার আছে। আর সেটা আমার মধ্যে মনে হয় আমাদের বাজারে এটা আরও কিছু সময় থাকা দরকার আছে। তো এইভাবেই মানে আমি মোট কথা বলতে চাচ্ছি, বাজারকে মার্কেট ফোর্সের উপর ছেড়ে দিক, আর রেগুলেটর জাস্ট দেখুক দূর থেকে যে ঠিক ফেয়ার ট্রেডিং হচ্ছে মানে কিনা। আপনার কথায় যেটা আমি বুঝতে পারছি যে আপনি চাচ্ছেন যে রেগুলেটর ওভারসি করবে যে কত কোনো ইরেগুলারিটিস হচ্ছে কিনা, কত আইন এবং কমপ্লায়েন্স ব্রেক করছে কিনা, যেই করুক তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অ্যাবসলিউটলি এটাই তো চাচ্ছেন যে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সেটা স্পন্সরও হইতে পারে, সেটা আমরাও হইতে পারি, সেটা আমরা যারা ব্যবসা করি তারাও হইতে পারে। এটা কে এটা দেখা আমরা ফিরে আসবো, আমাদের দুটি টেলিফোন আছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলেন, প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি এনামুল বলছিলাম ঢাকা থেকে। জি, এনামুল ভাই বলেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি পাওয়ার সেক্টর নিয়ে অনেকে বলেন যে পাওয়ার সেক্টরটা ভালো, তো সেই হিসাবে আমি ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল এবং আরামিট এই তিনটা শেয়ারে বিনিয়োগ করছিলাম, কিন্তু এই শেয়ারগুলোর কোনো দাম বাড়তেছে না। অন্যান্য শেয়ারগুলো যে হারে দাম বাড়তেছে, এগুলা বাড়তেছে না। আমার সিদ্ধান্তটা কি সঠিক হয়েছে যে পাওয়ার সেক্টরে? আপনি যদি লাইনে থাকেন, আমাদের প্রতি আরেকটি প্রশ্ন আছে। জি, প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। একটা ইনফরমেশন চাচ্ছিলাম স্যার, যে কয়েকদিন আগে, গত 3 মাস আগে মনে করেন যে লিব্রা ইনফিউশনের শেয়ারটা প্রায় 800 টাকা ছিল। কি এমন হলো যে এখন প্রায় 400 টাকার ঘরে চলে আসলো? কাইন্ডলি যদি জানাইতেন। জি, প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, যে জেড ক্যাটাগরি শেয়ারের প্রশ্ন দিয়ে আর কি। কি বলেন, আবার বলেন। জেড ক্যাটাগরি শেয়ারের কথা বলতে। আচ্ছা, জেড ক্যাটাগরি, হ্যাঁ জি বলেন। জি স্যার, আমি এটা বলতেছি, যেমন আমি একটা কোম্পানির নাম বলেই বলতেছি, বলেন। যেমন ভ্যাকসিনকো সিনথেটিক আমি
কিছুদিন আগে কিনছিলাম 19 টাকা করে, 18 টাকা করে। এই শেয়ারটা সর্বনিম্ন 6 টাকা আসছিল, হুম এখন বর্তমানে শেয়ারটা 10 টাকায় চলে গেছে। হয়তো কোম্পানি লাভ করছে, 1 বছর লাভ করছে, আর 1 বছর লাভ করে নাই, হয়তো আগামীতে আমরা ডিভিডেন্ড দিবে। এই কারণে জেড ক্যাটাগরির দিকে তো আমরা আশা করতে পারি। পারবে অবশ্যই, যদি ভালো করে তো পারবেনই, কেন পারবেন না? জি, তো ওই কারণেই বলতেছি যে জেড ক্যাটাগরিতে ঠিক আছে, হয়তো শেয়ার আমাদেরকে যদি ডিভিডেন্ড দেয় না তো ডিমিশন হয়ে যায়, আর যদি ডিভিডেন্ড দেয় তাহলে প্রমোশন হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, এটা কি আমরা কি এটার প্রতি আশা রাখতে পারি না? অবশ্যই অবশ্যই। আপনাকে ধন্যবাদ। জি জি স্যার, যদি বলেন যে উনি বলেছেন যে উনি পাওয়ার সেক্টরে উনি বিনিয়োগ করেছেন, তো আমরা তো মনে করি পাওয়ার সেক্টর ইজ এ গ্রোয়িং সেক্টর, ফ্যান্টাস্টিক সেক্টর। পাওয়ার সেক্টরের তো একটা বিষয় হচ্ছে স্যার অনেক সময় একটা জিনিস তো হয় স্যার, সেক্টর ওয়াইজ দাম বাড়ে, সেক্টর ওয়াইজ অনেক সময় দাম বাড়ে, একটা সেক্টর কমে গেলে আরেকটা বাড়ে, আরেকটা কমে গেলে আরেকটা বাড়ে। আর হচ্ছে পাওয়ার সেক্টরের তো একটা হচ্ছে যেখানে প্রোডাক্টের মার্কেট রিস্ক নাই। জি না, না, পাওয়ারটা তো সরকার কিনছে, সরকার কিনে যে এক বাধ্যতামূলক। সুতরাং ধরেন অন্য স্যার ক্ষেত্রে আমি আপনাকে একটু সহযোগিতা করি, উনি যে দুইটা তিনটা কোম্পানি বলছে, দুইটা কোম্পানি আমি জানি যে হাইস্ট ডিভিডেন্ড পেমেন্ট করে, হাইস্ট ডিভিডেন্ড দিচ্ছে স্যার। আমি বলছি, আমি Very lucrative সেখানটাই আসছিলাম যে এখানে যেহেতু পাওয়ার সেক্টরে কোনো মার্কেট রিস্ক নাই, সুতরাং ওয়ান ক্যান এক্সপেক্ট যে একটা ভালো ডিভিডেন্ড তারা পাবে। এখন উনি বিনিয়োগকারী হয়ে উনি বলছেন যে উনি শেয়ার এই কমিশন তার দাম বাড়েনি বেশি, দাম না বাড়লে উনি ডিভিডেন্ড উনি স্যাটিসফাইড থাকেন না কেন? তারপর ক্যাপিটাল গেইনের জন্য অপেক্ষা করুন, ক্যাপিটাল গেইনসের জন্য অপেক্ষা করেন। এবং ইনশাআল্লাহ। শেয়ার বাজারে বিনিয়োগের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে যে আপনাকে এই ডে টু ডে ট্রেডিং থেকে আপনি বড় রকমের সুফল পাবেন এই আশায় এই বিনিয়োগ করা উচিত না। এখানে সারা দুনিয়ার বা যত অ্যানালিসিস আমি দেখেছি, লং টার্ম সব জায়গায় বলা হচ্ছে যে শেয়ার মার্কেটের ঝুঁকি আছে, কিন্তু লং টার্মে শেয়ার মার্কেট বিনিয়োগ ইজ মোর প্রফিটেবল দ্যান ইনভেস্টমেন্ট। এটা সেবির চেয়ারম্যান এটা বলে গেছে ভারতে, এটা বিভিন্ন জায়গায় এম্পেরিক্যাল মানে অ্যানালিসিস হয়েছে, প্রায় সব অ্যানালিসিসে এই জিনিসটা বেরিয়ে আসছে। কাজে ওনার উচিত হচ্ছে যে উনি আপাতত উনি ডিভিডেন্ড নিয়ে স্যাটিসফাইড থাকুক, পরে যখন দাম বাড়ে ওনার কাঙ্ক্ষিত পর্যায়ে তখন আরেক আমার বিনিয়োগকারী ভাই বলেছে লিবরার শেয়ার কিনেছিলেন 800 টাকা, এখন আসছে 400 টাকায়। এটা আমি কোনো পার্টিকুলার কোম্পানির উপরে মন্তব্য করতে চাই না। এটা আপস এন্ড ডাউন হতেই পারে, এটা হতেই পারে, উনি দেখে শুনে যেন বিনিয়োগ করেন, এটাই আমার কথা। হ্যাঁ, আর জেড গ্রুপের শেয়ার তো ভালো তো হইতে পারে কোনো এক সময়, জেড গ্রুপের শেয়ার এই নয় যে সেটা রিকভার করতে পারবে না, সেটা খেয়াল রাখতে হবে। কোনো এক সময় হতে পারে, তবে খেয়াল রাখতে হবে। সেটার জন্য দেখতে লাগবে যে গত 5 বছরে যদি ক্রমশ অবনতি হয়ে থাকে, আগামী 5 বছরে যে ভালো হবে সেই গ্যারান্টি খুব কম। এটা ওনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে, সেটাকে ওনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। কারণ ব্যবসাটা কি করতেছে, আদৌ ব্যবসার সম্ভাবনা আছে কিনা, কোন সেক্টরে ব্যবসা করছে, এটা কি রপ্তানিমুখী নাকি আভ্যন্তরীণ বাজারে, তাদের আভ্যন্তরীণ পজিশন বাজারে কি, হলে সেটার চাহিদার পসিবিলিটিটা কি ইত্যাদি আর কি। তো এবং যে পণ্যটা উনি উৎপাদন করছেন সেটার বাজার মার্কেট রিস্ক কীরকম ইত্যাদি এই বিষয়গুলো দেখে আমরা বিনিয়োগ করতে রাখবে আর কি। জানাব ফারুক আহমদ সিদ্দিকী, আমরা হয়তোবা আপনাদের আলোচনা করছি, তাই আপনি কি বলবেন যে অনেক বিনিয়োগকারী অনেক প্রশ্ন করে যে ভাই আমরা 2009-10 আমরা যেভাবে ঠকেছি এটাও কি একটা উত্থান, তারপর গিয়ে আবার আমরা ঠকবো, এটা এই বিনিয়োগকারীকে আপনি কি বলবেন বলেন? না, এখন বর্তমান যে বাজার আছে সেটা ওর কাছাকাছি ওই পর্যায়ে আদৌ যায়নি বাজার। এখন এটা একেবারেই নর্মাল বাজার আমি বলবো। শুধু একটা দুর্বলতা যেটা আমি বলেছি, মার্কেট কারেকশন হচ্ছে না ইদানিং। আদারওয়াইজ এই বাজারে 5,500 ইন্ডেক্স যেটা আছে এটাও অত্যন্ত একটা নর্মাল ইন্ডেক্স, এবং এখানে এমন কোনো ঝুঁকির সৃষ্টি এখন হয়নি, যদি দেখে শুনে ভালো শেয়ারে বিনিয়োগ করা যায়। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি চিটাগাং থেকে বলছিলাম, আমার নাম কবির আহমদ চৌধুরী। জি কবির ভাই বলেন। যে আমি বলছিলাম যে স্যার আপনারা তো দীর্ঘদিন চেষ্টা করতেছেন ক্যাপিটাল মার্কেট, আর সামনে আরো কয়েকজন মুরব্বী জ্ঞানী লোক আছেন। জি আমার চিন্তা মতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আর কি। জি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টার্ন ওভারটা খুবই কম, জি এটা বাড়ানো যায় কিনা। আর একটা কথা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্টে দেখা যাচ্ছে যে যতটুকু লাভ হয় তা তারা দিচ্ছে না, 20% হলে যারা 5% দিচ্ছে। আচ্ছা, এই ম্যানেজমেন্টে কোনো বিনিয়োগকারী প্রতিনিধি দেওয়ার আইন করা যায় কিনা। আচ্ছা, উপস্থিত শেয়ার হোল্ডারদের ভোটে হোক
এজিএমের সময় আচ্ছা ঠিক আছে, একজন- ওকে 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 কবির ভাই, আমরা বুঝতে পেরেছি কবির ভাই। আমাদের আরেকটি প্রশ্ন আছে, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ 2011 সালের জানুয়ারি মাসে জি শেয়ার ইন্ডেক্স ছিল 6,888 জি এবং বাজার মূলধন ছিল 3,02 কোটি টাকা। জি বিগত 6 বছরে 75টি কোম্পানি আইপিওর মাধ্যমে বাজার মূলধনের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। জি তা সত্ত্বেও বর্তমান বাজার মূলধন মাত্র 3,50,000 কোটি টাকা। হুম ইন্ডেক্স মাত্র 5,400 ক্রস করেছে। হুম 2011 সাথে তুলনা করলে বর্তমান শেয়ার ইন্ডেক্স হওয়া উচিত 7,800 প্লাস। জি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া প্রচার করছে বাজার ক্রমাগত ঊর্ধ্বমুখী। এই ধরনের প্রচার মার্কেটে স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে না। জি আপনার প্রশ্নটি একটু সংক্ষেপ করেন, আরো একজন ভাই প্রশ্ন করবেন। জি কিভাবে মূল্যায়ন করবেন? জি আচ্ছা ঠিক আছে, ওকে আমরা বুঝতে পেরেছি, বিভিন্ন মিডিয়া এটাকে নেগেটিভ ওয়েতে নেওয়ার চেষ্টা করছেন। প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি ভাইয়া বলেন। জি হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলেন। আমি রফুল ইসলাম উত্তরা থেকে ফোন করছি। জি ইসলাম ভাই বলেন। আমার প্রশ্ন হলো যে যেভাবে এখন বলা হচ্ছে শুধু জেড ক্যাটাগরি না, কিছু ভালো শেয়ারও দ্রুত বেড়ে যাচ্ছে না, সব দায় দায়িত্ব কি শুধু মানে ছোট বিনিয়োগকারীদের? এখানে রেগুলেটরদের মধ্যে আমরা 2010 সালে দেখছি যে তদন্তের পরে অনেক কিছু হয়েছে, যে রেগুলেটরদের মধ্যে অনেক কিছু জড়িত ছিল। এখন রেগুলেটররা এবং সফটওয়্যার সার্ভিলেন্স সফটওয়্যার সহ ইত্যাদি জিনিসগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেটাকে রেগুলেট করবে, সেটাকে ঠিক কে দেখবে এখন? জি জি আপনাকে ধন্যবাদ। জি জি আমরা ওনার প্রশ্নটা দিয়ে শুরু করি। উনি বলছেন যে শেয়ারের দাম বেড়ে যাচ্ছে, এখন রেগুলেটর সেটা কিভাবে রেগুলেট করবে, শেয়ারের দাম বাড়া কমা সেটা না, শেয়ারের দাম তো মার্কেট যেটা মার্কেট ফোর্সেস ডিটারমিন করবে, এইটা রেগুলেটরের কাজ না, এটা মার্কেট রেগুলেটরের কাজ হলো শুধুমাত্র কোনো ইরেগুলারিটিস হচ্ছে কিনা দেখায় রেগুলেটরি হচ্ছে কিনা, এবং হয়ে থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দ্রুত, এটা হচ্ছে তাদের কাজ। জি এটা ইন্ডেক্স কন্ট্রোল করা কিন্তু তাদের কাজ নয়। ফেয়ার ট্রেডিং যদি হয়, বিশেষ করে বর্তমান বাজারে তো এমন একটা পর্যায়ে আছে যেখানে দাম এখানে এখনই নিয়ন্ত্রণ করার কোনো প্রশ্ন আসে না। এটা অত্যন্ত স্বাভাবিক একটা বাজার এখন পর্যন্ত আছে, এবং এটা আরও দাম বৃদ্ধির সুযোগ আছে। শুধুমাত্র একমাত্র প্রশ্ন হবে, যেটা আমি বারবার বলছি, দেখে শুনে দুর্বল কোম্পানিতে না দিয়ে একটু ভালো কোম্পানিতে। স্যার ডক্টর মির্জা, আমরা কি আপনি বা স্যার আপনারা যারা এখানে আছেন, আমরা কি কোনোদিন কোনো বিনিয়োগকারীকে বলেছেন বিনিয়োগ করার জন্য? কোনো সময় না, কোনো সময় তো না। আমি চেষ্টা করেছি যে বিনিয়োগকারীদেরকে এই কথাটাই বোঝানোর জন্য যে আপনি আলটিমেটলি আপনার অর্থ বিনিয়োগ করছেন, সুতরাং ঝুঁকিটাও আপনার। এবং যদি আপনি খারাপ শেয়ার কিনে থাকেন এবং সেটা যদি দাম পড়ে যায়, সেটার জন্য তো আমাকে দায়িত্ব দিতে পারেন না। একসময় আমার মনে আছে একদিন এই যে স্মল ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন একটা ছিল, আমি জানি না এটা এখনো আছে কিনা। আছে, জি। যাই হোক, তারা একটা প্রসেশন করে এসছে তো এসএসসিতে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো আপনার কয়েকজন প্রতিনিধি পাঠান, 5-6 জনের প্রতিনিধি আসলেন। তো তাদেরকে আমি বললাম যে দেখেন, আপনি বিশ্লেষণ করে যে শেয়ারগুলোর দাম পতন হয়েছে তার কিন্তু বেশিরভাগই ওই জেড ক্যাটাগরি শেয়ার। তা আপনাদের ওইটা কিনতে কে বলেছিল? আমি কি বলেছিলাম? বা স্টক এক্সচেঞ্জ আপনি আসতেও বলেননি, কিনতেও বলেননি। এক্স্যাক্টলি। তো সুতরাং এটা আমি কেন এটার দায়িত্ব নেব? তো আলটিমেটলি তারা কনভিন্সড হয়ে ফিরে গেছেন। তো কাজেই এখানে ওই যে বারবার আমরা যে ইয়েটা আনছি যে বিনিয়োগকারী তার নিজের অর্থ বিনিয়োগ করছে, সুতরাং তার দায়িত্ব এবং তাকে বুঝে শুনে অবশ্যই বিনিয়োগ করতে লাগবে। এটা আপনি যে কোনো মানুষের সাথে আলাপ করেন যে যারা শেয়ার বাজার নিয়ে চিন্তা ভাবনা করে, বা এমনকি কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আপনারা কিন্তু বুঝে শুনে বিনিয়োগ করবেন। আপনি দুর্বল মৌলভিত্তির শেয়ারের বাইরে আপনি বিনিয়োগ করবেন না। তারপরে যদি দাম পড়ে যাবে তখন আমাদেরকে দোষ দেবেন, গালিগালাজ করবেন। এটা তো জনাব ফারুক আহমদ সিদ্দিকী যে একজন বিনিয়োগকারী প্রশ্ন করেছেন, যে উনি অ্যানালাইসিস করে বলেছেন 2011-তে এই মুহূর্তে ওখানে ইন্ডেক্স ছিল আপনার 6,000 সামথিং 500, আর এখন সে অনুযায়ী যদি আমরা মার্কেট ক্যাপিটালের সব হিসাব করে তাহলে এই মুহূর্তে ইন্ডেক্স হওয়া দরকার ছিল 7,500। না, 2011-র সঙ্গে আমরা তুলনা করব না।
এই কারণে যে তখন যে ইন্ডেক্সটা ছিল অত দাম বৃদ্ধির কারণেই বাজারটা পতন ঘটেছে। জি 2011-তে কিন্তু পতন ঘটেছে। পতন ঘটেছে না, পুরো পতনটা ঘটেনি, পতনটা 8,912 থেকে জি, 6,500-তে আসলে এটা বিরাট পার্সেন্টেজ ড্রপ করেছে। কিন্তু প্রায় 1/3 ড্রপ। তারপরে বর্তমান যে বাজার আছে এটা তো কেউ বলছে না যে আর বৃদ্ধির সুযোগ নাই, এ কথাটা তো কেউ বলছে না, যেটা এনাফ ইজ এনাফ। তা সুতরাং খুব নেগেটিভ অ্যাটিটিউড নেওয়ার প্রয়োজন নাই। বাজার যে পর্যায়ে আছে এটা ভালো শেয়ারের এবং কতগুলো সেক্টরের শেয়ারের দাম আরও বৃদ্ধির সুযোগ আছে এবং বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করলে সেসব জায়গা থেকে সুফল পেতে পারেন। একটা জিনিসই বলা হচ্ছে যে দুর্বল কোম্পানিতে ইনভেস্ট করার আগে চিন্তা করবেন। 2 নম্বর, যে স্বল্প মেয়াদি প্রফিটের জন্য যদি পিছনে যান, যে 3 দিনের জন্য বিনিয়োগ করবো, 5 দিনের জন্য বিনিয়োগ করবো, তাহলে আলটিমেটলি কিন্তু আপনি দেখবেন আপনি সব ক্ষতিগ্রস্ত হবেন। হয়তো সাময়িকভাবে লাভ হবে, কিন্তু কোনো একটা জায়গায় যে বাড়ি খাবেন শেষ পর্যন্ত। সুতরাং একটু লং টার্ম, কিছু শেয়ার লং টার্ম যান, কিছু মধ্যমেয়াদী যান, কিছু হয়তো ডে টু ডে ট্রেডিং করেন। আপনি এই কথা তো বলছেন যে আপনি লোন করে আসবেন না, আপনি অবশ্যই। বাড়িঘর বন্ধক দিয়ে আসবেন না, ভোর স্বর্ণ বন্ধক দিয়ে আসবেন না। এক হচ্ছে যে এটা আপনার নিজের যে সঞ্চয় তার একটি অংশ, তার একটা অংশই শুধু এখানে আসতে পারে। কারণ এটা মনে রাখতে হবে, পুঁজিবাজার যত লাভজনক হোক না কেন, এখানে একটা ঝুঁকি আছে। জি, যে কোনো পুঁজিবাজারে একটা ঝুঁকি আছে, ঝুঁকিটা কতটুকু অ্যাবজর্ব করতে পারবেন আপনি। এবং আরেকটা দ্বিতীয়ত, বাজারের ইন্ডেক্স যত বাড়বে, শেয়ারের দাম যত বাড়বে, ঝুঁকিটা কিন্তু তত বেড়ে যাবে। সুতরাং আমার 4 মাস আগে বা 3 মাস আগে যে ঝুঁকিটা ছিল, বর্তমানে তার থেকে ঝুঁকির পরিমাণ একটু বেড়েছে। রাইট, ইন্ডাস্ট্রি যদি আরো বাড়ে, ঝুঁকির পরিমাণ আরো বাড়বে। সুতরাং আপনাকে এটা হিসাব করে আসতে হবে যে ঝুঁকিপূর্ণ বাজার কিনা। তবে ভালো মৌলভিত্তিক যে শেয়ারগুলো, যারা ভালো ডিভিডেন্ড দেয়, যারা ভালো প্রফিট করে, যাদের ভালো ইপিএস আছে, তাদেরকে আপনি যদি ইনভেস্ট করেন, যে বলছেন যে এটা দাম তো এরকম বাড়ছে না, তার কারণ ওই সব জায়গায় যারা ইনভেস্ট করছে তারা দেখে শুনে ইনভেস্ট করছে, তারা অ্যানালিসিস করে ইনভেস্ট করছে, তারা বিগ ইনভেস্টররা অ্যানালিসিস করছে ওই সব জায়গায়। কারণ যে লোকটা 1,000 টাকা শেয়ার কিনছে বা 500 টাকা শেয়ার কিনছে, সে কিন্তু বড় দেখে শুনেই অ্যানালিসিস করেই করছে। সুতরাং ওই সব জায়গায় আলটিমেটলি কিন্তু সব লাভবান হবে। কারণ বছরে যদি 10% ক্যাপিটাল গেইনস হয় আর 30-40% যদি ডিভিডেন্ড পাই, বা ডিভিডেন্ড ইল্ড যদি 3% 4% হয়, সেটা কিন্তু একটা বড় ধরনের লাভ। আপনার এটা পুঁজিবাজারে মোটেই আশা করা উচিত না যে আমি যাব আর সাথে সাথে 4 দিন পর আমি প্রফিট নেব। আপনার যদি চিন্তা ভাবনা থাকে যেটা ব্যাংকে আমি এফডিআর করলে 5% 4% পাচ্ছি, এখানে আমি একটু ঝুঁকি নিয়ে সামান্য ভালো কোম্পানিতে তেমন কোনো ঝুঁকিও নাই, যে 20% 15% বছরে বা 25% আমি পাচ্ছি, তাহলে তো আপনার খুশি হওয়া উচিত। স্যার, আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আজকে জিজ্ঞেস করতে চাই, আমার নিজের কিউরিওসিটি। এমন কি কোথাও বলা আছে স্যার, এমন কি কোথাও আছে যে পুঁজিবাজারে আসলে লাভ হবে, পুঁজিবাজারে বিনিয়োগ করলে লাভ হবে? কোথাও না, যে জন্য এটা আমি আগেই বলেছি। তাহলে তো পৃথিবীর কোনো দেশ আর কোনো ব্যবসা থাকতো না, সব তো পুঁজিবাজারে আসতো, সব তো পুঁজিবাজারে বিনিয়োগ করতো। যে বিভিন্ন অ্যানালিসিস আমি যে দেখেছি বিভিন্ন পুঁজিবাজার সম্পর্কে, সবাই বলছে যে পুঁজিবাজারে ঝুঁকি আছে, তবে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে এটা একটা ভালো সোর্স। যে ওয়ারেন বাফেট যেটা করেন, সেটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যেটা প্রশ্নটা আগে এসছে, কিন্তু এটা সত্ত্বেও যারা এক্সপার্ট পুঁজিবাজারে বিনিয়োগ সম্বন্ধে, তাদের আমি যেটা দেখেছি মোটামুটিভাবে আমি যদি সামারাইজ করি, তাদের অ্যাডভাইস হচ্ছে যে প্রথম কথা আপনি যেটা বলেছেন, যতদূর সম্ভব আপনি লোন ফাইন্যান্সড ইনভেস্টমেন্ট করবেন না, আপনি ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করবেন না। কারণ ঋণ নিলে তো আপনার সুদ দিতেই লাগবে। ওইটা তো গেল একটা টেনশন। রাইট, এটা সুদ তো আপনাকে দিতে লাগবে, আপনার লস হোক বা গেইন হোক, ওইখানে আপনি বড় ধরনের কাজে আপনার দিকে যদি এইখানে লস হয়, আপনার ঋণটা পরিশোধ করবেন কোত্থেকে, যে সমস্যা আমাদের আগে হয়েছে আর কি। আচ্ছা, তো এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে যে আপনার যে উদ্বৃত্ত অর্থ আপনি বিনিয়োগ করবেন, তার রাফলি 1/3 আপনি সবাই বলে 1/3 বিনিয়োগ করবেন পুঁজিবাজারে। সারপ্লাস মানির 1/3 হলো যেটাকে বলা হয় ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। সেটা এখন তো সে বাংলাদেশে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমে গেছে, বাট তবুও একটা ঝুঁকিবিহীন তো এটা, বা আপনি সেভিং সার্টিফিকেট একটা যে, আর 1/3 হয়তো আপনি আর একটু লং টার্ম যে রিয়েল এস্টেট হোক বা ইত্যাদি আর কি। তো কাজেই এই এখন আমার ওই যেটা আপনি বলেছেন যে আমি বউয়ের গহনা বন্ধক রেখে বা ঘরবাড়ি বন্ধক রেখে বিক্রি করে, মানে খুব খারাপ লাগে এটা, খুব খারাপ লাগে, আসবো তারপরে আবার লস হয়ে গেলে তখন আমি পথে বসে যাব। জি, তো এই পরিস্থিতি আসার প্রয়োজনই নেই, কিন্তু তাদের এই পরিস্থিতির মধ্যে যাওয়া উচিত না, কোনো মতেই উচিত না। যে বিনিয়োগকারীদের এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত। আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে কিছু বলবেন
অতি সংক্ষেপে। না, আমি যে কথাটা বারবারই বলে আসছি জি, সেটাই please, বলবো যে অল্প, সংক্ষেপে। পুঁজিবাজারে মোটামুটি ভালো মতো জ্ঞান নিয়ে তারপরে আসেন। আচ্ছা, পুঁজিবাজারে সবার জন্য পুঁজিবাজার না। একেবারে সবার জন্য অবশ্যই এটা নয়। এটা তো সবার জন্য এটা পুঁজিবাজার না। এটাকে নলেজ বেসড একটা মার্কেট, নলেজ বেসড মার্কেট। নলেজটা প্রথমে অ্যাকোয়ার করে আসতে তারপর হবে। আপনার সারপ্লাস মানি, নলেজ বেসড এন্ড সারপ্লাস মানি দুইটাই। Absolutely, এটা স্যার absolutely. আপনি কি বলবেন স্যার? জাস্ট না, সংক্ষেপে। মোটামুটি কথা একই যে আমি বলবো আপনি যে- বাজার সম্পর্কে আশাবাদী? যে বর্তমানে বাজারের যে গতি দেখা যাচ্ছে আমি সে সম্পর্কে আশাবাদী ইনশাআল্লাহ। এবং সবাই যদি তবে ভালো behave সবাই করে। যদি ঠিকমতো বিনিয়োগ করেন এবং রেগুলেটর আমার মনে হয় যথেষ্ট মাত্রায় চেষ্টা করছেন যাতে বাজারে ফেয়ার ট্রেডিং হয়। কাজে একদিকে রেগুলেটরের প্রচেষ্টা এবং বিনিয়োগকারীদের নলেজ বেসড ইনভেস্টমেন্ট ডিসিশন, জি, তাহলে thank you. বাজার তা আমার মনে হয় যে সম্পর্কে আশাবাদী। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের দুজন বিশিষ্ট ব্যক্তি যারা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়োগ দিয়েছেন, অত্যন্ত অর্থনীতিবিদ, সাবেক সচিব, ওনাদের কথা আপনারা শুনলেন না। এখান থেকে আপনারা অবশ্যই কিছু জ্ঞান সংগ্রহ করবেন, জ্ঞান সংগ্রহ করে আপনারা বিনিয়োগ করবেন। আপনারা ইমোশনালি বিনিয়োগ করবেন না প্লিজ। ইমোশনালি আপনারা আসবেন না, বিনিয়োগ করবেন। আর পুঁজিবাজারে বিনিয়োগ করলেই যে লাভ হবে, এটাতে আসলেই যে লাভ হবে, তাহলে পৃথিবীর সব ব্যবসা এখানে চলে আসতো। আসলে তা ঠিক না, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্লিজ আপনি আপনার সম্পদ বিক্রি করে আপনি পুঁজিবাজারে আসবেন না। যদি উদ্বৃত্ত টাকা থাকে মেয়র করিয়ে আসবেন। এবং আমরা বিশ্বাস, আমাদের অতিথিরা বলেছেন বাজার ভালো চলছে, বাজার ভালো যাবে আমরা যদি সঠিকভাবে করি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে এমন সময় আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একজনের। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।